জয়গুরু সবাইকে। কালকে বলেছিলাম যে লাইভে আসবো না, ওটা ঠিক মতো হচ্ছে না, সবাই ঠিক শোনাটা আওয়াজটা আসছে না, তার জন্য যতটা কালকে পড়েছিলাম তারপর থেকে পড়ছি। কেমন? একবার এক দাদা বিকেলের দিকে এলেন দুই মেয়ে নিয়ে, নাম শীতল মাইতি। কদিন গেস্ট হাউসে বাস করে এবং আমাদের বাড়িতে খেয়ে থাকলেন। তারপর দেখলাম একটা মুদির দোকান করে বাবা তাদের সব ব্যবস্থা করে দিলেন। প্রয়োজনের চাপে অনেক সময় নানা পরিবারও কিছুকালের জন্য আমাদের বাড়ি থাকতেন, যেমন বঙ্কিম ঘটকের পরিবার অথবা মঙ্গল বসুর পরিবার। এইভাবে অবিশ্রাম নানা মানুষের আসা যাওয়া লেগে থাকতো সর্বদাই। কোনো রোগাক্রান্ত বিপদগ্রস্তকে বাবা কখনো তার রোগটা সংক্রামক হলেও দূরে সরিয়ে দেননি। দেওঘরে আসার পরে দুরারোগ্য যৌন রোগাক্রান্ত কার্তিক নামধারী জনৈক প্রৌঢ় মানুষকে নিয়ে এলেন, আমাদের বাড়িতে রেখে সুস্থ করে তাকে পাঠিয়ে দিলেন। কাছাড়ের সেকালের এক বড় চা বাগানের মালিকের প্রথমা স্ত্রী মারা যাওয়ার পরে দ্বিতীয়বার বিবাহ করে প্রথম পক্ষের জড় প্রকৃতির ছেলে অনিল মুখার্জিকে পাবনায় আশ্রমে পাঠিয়ে তার খবর নেওয়া বন্ধ করে দেয়। নানা লোকের বাড়ি বাস করে সে বড় হয়। ঠাকুর দেওঘরে আসার পর পাবনায় কেউ আর তাকে দেখেনি। অত্যন্ত রোগগ্রস্ত হয়ে পথে পড়েছিল। রোগের মূল কারণ অনাহার, না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়ে। কোনো রকমে দেওঘরে এসে পথের উপর অচৈতন্য হয়ে পড়েছিল। অবধারিতভাবে তারও স্থান হলো আমাদের বাড়ি। বাবার নির্দেশে মা নিজে হাতে দিন রাত সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুললেন বছর দুয়ের অক্লান্ত পরিশ্রমে। চুরি করার জন্য খ্যাত কেষ্টধর নামে আরেকটি মানুষও একইভাবে পথের উপর পড়ে মরে থাকত, যদি না তাকে বাবা তুলে আনতেন এবং মা তাকে সেবা করে ভালো করে তুলতেন। একই রকমভাবে নানা সময় যাদের নিজস্ব পরিবার পরিজন নেই, তেমন বহু বৃদ্ধ পঙ্গু রোগগ্রস্ত মানুষকে বাবা বাড়িতে এনে রেখেছেন। তারা বাড়ির সদস্য হিসেবে থেকে সুস্থ হয়ে উঠেছেন। অনেক সময় ডাক্তাররা এইসব রোগীদের বাড়িতে রাখার বিষয়ে আপত্তি জানাতেন। বাবা বলতেন, তার রোগ হলেও কি হাসপাতালে তাকে যেতে হবে? বাড়িতে রাখলেও সমুচিত সাবধানতা বজায় থাকতো যাতে রোগ না ছড়ায়। স্বাস্থ্য ও সদাচারের সব বিধি মেনেই এরা আমাদের বাড়ির মধ্যেই বাস করে সুস্থ হয়ে উঠতেন। এইভাবে অনেক যক্ষা রোগীও আমাদের বাড়িতে থেকে সুস্থ হয়েছে। এইভাবে বাবা আজীবন লোকচর্চা করে গেছেন। কেউ টেরও পেত না, শুধু অসহায় মানুষগুলো সুস্থ হয়ে তাঁর জয়গান করত। ঠাকুর বলেছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। বাবা নিজে আচরণ করে আমাদের ধর্মের স্বরূপ শিখিয়েছেন। একই সঙ্গে বিভিন্ন মানুষের প্রতিদিনের সমস্যার কথা শুনে সমাধানের দায়িত্ব অর্পণ করে তিনি নানা মানুষের নানা অবস্থার অভিব্যক্তি সম্বন্ধে সচেতন নজর রেখে সবাইকে সুখী করে চলার শিক্ষা দিয়ে আমাদের জীবন পারস্পরিক ভালোবাসার আদান প্রদানের মধ্য দিয়ে সুন্দরতর করে তুলেছেন। এই প্রাপ্তি যে কতখানি তা বলে বোঝানো যাবে না। ঠাকুরকে আপনতম করা এবং তাকে নিজের পারিপার্শ্বিকের প্রত্যেকেরও আপনতম করে তোলানো, যাতে প্রত্যেকে তার সেবা ও আজ্ঞা পালনের মধ্য দিয়ে জীবনে পূর্ণতা লাভ করতে পারি, নিজে করার সাথে সাথে আমাদেরও করে চলতে বাবা চিরকাল শিখিয়ে গেছেন নানাভাবে। যে যতটা পেরেছি, জীবনও তার ততটাই সার্থকতায় ভরে উঠেছে। পাবনায় তখন বাবা গেস্ট হাউসের পূর্ব দিকে তপবন বিদ্যালয়ে যাওয়ার পথে সোনাদার দোকানে দুবেলা বসতেন। প্রতি শীতকালে তখন আমাদের মার্বেল খেলার খুব চল ছিল। প্রতি বছরই ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের দ্বিতীয় পুত্র কুথুন এবং আমি ঠিক বাবা যেখানে বসেন তার সামনে একটি গর্ত করে খেলা আরম্ভ করতাম। ক্রমে আমাদের অন্য বন্ধুরাও জুটে যেত। দু একদিন বাবা দূর থেকে দেখে যেতেন। তারপর হঠাৎ একদিন উঠে এসে আমাদের বললেন, এটা মার, ওটা মার বলে নির্দেশ দিতে শুরু করতেন। আবার কয়েকদিন পরে বলতেন, আমাকে গুলি দে, আমি খেলবো। সুনীলকে ডাক। সুনীলদা হচ্ছেন সেকালের বিখ্যাত শিক্ষক যোগেন সরকারের ছেলে, আবার প্রখ্যাত অঙ্কন শিল্পী অন্নদা মুন্সির মামাতো ভাই। সুনীলদা খুব ভালো মার্বেল খেলতেন। হেম চৌধুরীর ছোট ছেলে প্রদীপ চৌধুরী এবং আরও অনেকে ওই খেলায় অংশগ্রহণ করতেন। অনেক সময় আমার কাকাও খেলতেন। তাদের খেলায় আমরা ছোটরা শুধুই দর্শক হয়ে থাকতাম। আমাদের খেলার শেষে এই খেলা শুরু হতো। সেই বয়সে মনে করতাম বাবাও গুলি খেলতে ভালোবাসেন। বড় হয়ে বুঝলাম তিনি আমাদের আসল চাহিদা, তার কাছে কাছে থাকা, এটা বুঝতে পারতেন। তাই আমাদের বঞ্চিত না করে আমাদের জন্যও সময় খরচ করতেন। একবার অরুণ বিশ্বাসদা বলল, বাবা কলকাতা যাবেন, কি আনতে হবে জিজ্ঞাসা করলে বলতে হবে ক্যারাম বোর্ড। ঘটলেও তেমনই।
ক্যারামের কথা শুনে জিজ্ঞাসা করলেন, ওটা কি? আমি বললাম, জানি না, অরুণদা বলেছে। কলকাতা থেকে ফেরার সময় ক্যারাম নিয়ে এলেন। কদিন পরে বললেন, এমনভাবে অভ্যাস করতে হয় যাতে ইচ্ছে করলেই সব কটা গুলটি ফেলে দেওয়া যায়। অনেক অভ্যাসে বিদ্যাটা আয়ত্ত করতে পেরেছিলাম। বাবা খুশি হয়েছিলেন। এরপর পাবনা থেকে আসার পরে ওসব খেলা কবেই বন্ধ হয়ে গেছে, কিন্তু চিরকালই ওই টিপটা আমার থেকেই গেছে। গুলতি, বাটুল এবং বন্দুকে বাবার ভয়ানক টিপ ছিল। বাটুল হচ্ছে দুটো ছিলা পড়ানো একটা ধনুক, যা দিয়ে মাটির গুলি বহুদূর মারা যায়। বাবার টিপ এমনই ছিল যে যা মারতে চাইতেন তাই মারতে পারতেন, তা সেটা যত দূরেই থাক না কেন। দেওঘরে ষোড়শী ভবনে একজন একটা এয়ার রাইফেল এনে দিল। তার ঘরের সম্মুখের বারান্দায় বসে বাবা দূরের একটা পেঁপে গাছের দিকে টিপ করে গুলি ছুটতে লাগলেন। একটা গুলিও লাগছে না। পন্টাই বলল, বাবা, তোমার টিপ কমে গেছে। বাবা বললেন, দেখ। এই বলে পেঁপে গাছটার পাশে একটা সরু তার টাঙানো ছিল, সেটাতে মারতে লাগলেন। প্রত্যেকটা গুলি লাগলো। বোঝা গেল পেঁপে গাছে চোট লাগবে বলে বাবা ওটার গায়ে মারছিলেন না। এরপরে বাবার ইচ্ছায় পন্টাই ও শুনটিও অভ্যাস করে প্রচণ্ড লক্ষ্যভেদ করার ক্ষমতা আয়ত্ত করে নেয়। পরবর্তীকালে সিপাহীও ভালো টিপ অর্জন করে। জয়গুরু। আজ এতটাই। বন্দে পুরুষোত্তম।